আইডিসিআর এর তরফ থেকে যে রিপোর্ট, তাতে আমরা নিশ্চিত হয়েছি যে ভারতীয় ডেল্টা যে ভেরিয়েন্ট আমাদের আছে সে সংক্রমণের প্রমাণ উঠে এসেছে এবং সেটি বর্তমানে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। আমাদের বর্ডারের যেসব জেলাগুলো আছে সেসব স্থান ছাড়াও অন্যান্য স্থানগুলোতেও এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে। আপনারা সকলে অবগত আছেন যে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অন্যান্য যে কোনো ভেরিয়েন্ট থেকে অনেক বেশি। যেখানে সংক্রমণ অনেক বেশি হবে সেখানে 80% অফ পিপল 1.5 থেকে 2 তাদের মৃত্যু হতে পারে। সুতরাং যদি সংক্রমণ অনেক বেশি হয়, মৃত্যুর সংখ্যা বেশি হবে। ভারতীয় ভেরিয়েন্ট সরাসরি মৃত্যুর জন্য কোনো সংখ্যা অথবা সিরিয়াসনেস করে এমন কোনো রিপোর্ট অবশ্য নেই, কিন্তু সংক্রমণের মাত্রা বেশি আসলে মৃত্যুর মাত্রা বেশি হবে, এটা আমাদের সবাইকে যেন বুঝতে হয়। এই মুহূর্তে কোভিড-19 চলমান যে ঢেউ চলছে তার বিস্তার ঠেকাতে জনগণের সহযোগিতা এবং সচেতনতা অত্যন্ত জরুরি। কঠোর স্বাস্থ্যবিধি মানা, সার্বক্ষণিকভাবে বাইরে যদি মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খেয়াল করতে হবে আমাদের দেশের জন্য এই প্রান্তিক জায়গাতে যদি ভ্যাকসিন হিসেবে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু ভেবে থাকি সেটি হচ্ছে মাস্ক। এই মাস্কটাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সুধীমণ্ডলী এবং সম্মানিত গণমাধ্যম সহকর্মী, আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই যে আমাদের বিদেশগামী যেসব যাত্রীরা আছেন তাদের কোভিড-19 পরীক্ষা আরো উন্নত এবং ভালো সার্ভিস প্রদান করার জন্য ডিএনসিসি আরটিপিসিআর এর কার্যক্রম বর্তমানে আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। আবারও বলছি, যারা বিদেশ যাচ্ছেন তাদের আরটিপিসিআর পরীক্ষার জন্য আগে যেটি ডিএনসিসি তে হতো সেটি এখন আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে যাতে উন্নত ভালো সার্ভিস পাওয়া যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষ এবং দালাল শ্রেণীর মানুষকে সম্পূর্ণ পথভ্রষ্ট করে বিভিন্নভাবে মানুষ থেকে টাকা আদায় করছে এবং ভুয়া সার্টিফিকেট প্রদান করছে, অথবা সার্টিফিকেট তাড়াতাড়ি এনে দিবে বলে টাকা আদায় করছে। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই সকল ব্যাপারে কোন রকম আর্থিক লেনদেন সম্পাদন করলে তার দায়ভার কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর গ্রহণ করবে না। সাধারণ মানুষের জন্য একটি বিনীত অনুরোধ থাকবে, যারা বিদেশগামী যাত্রী আপনারা আছেন তারা আরটিপিসিআর করার জন্য ডিএনসিসি তে ভিড় করবেন না। এটি কোভিড হাসপাতাল, তাদের অনেক ধরনের ব্যস্ততা এবং কার্যবিধি আছে। আমি বলবো আপনারা আর্মি স্টেডিয়ামে সরাসরি চলে যান। কোন রকম মানুষ অথবা অসাধু মানুষ অথবা দালালের কাছে কোন রকম সার্টিফিকেটের জন্য আপনারা যাবেন না। আপনারা যখন বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে থাকবেন তখন এই ধরনের ভুয়া সার্টিফিকেট গুলো আপনাদেরকে সমস্যায় এই ব্যাপারে সকলকেই কোভিড-19 সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সম্মানিত গণমাধ্যম মিত্র, দুঃখিত আমাদের কানেকশনের একটু সমস্যার জন্য আমরা ইতিমধ্যে শুনতে পারিনি। আমরা আবার এসেছি লাইভে। যে কথাটা বলছিলাম আপনাদের সঙ্গে যে আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে সেসব পর্যায়ে মানুষজনের সার্ভিসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লো ফ্লো অক্সিজেন সাপ্লাই। আমরা যেসব হাই ফ্লো নেজাল ক্যানোনি নিয়ে ভাবছি
তার আগে আমাদের ভাবতে হবে নিরবিচ্ছিন্ন অক্সিজেনের জন্য লো ফ্লো অক্সিজেন সাপ্লাই জীবন রক্ষাকারী। তার কারণ এর মাধ্যমে আপনি নেজাল ক্যানুলা, আমাদের যে অরিজিনাল ফেস মাস্ক এবং নন রিব্রিদার মাস্ক এবং রিজার্ভার ব্যাগ সহ যে ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখা যাচ্ছে পৃথিবীময় সবচেয়ে বেশি পরিমাণ মানুষ এইসব খারাপ অবস্থা থেকেও ফেরত চলে আসতে পারছেন। যারা রোগীরা মুমূর্ষু অবস্থায় চলে যাচ্ছেন তাদের অনেকেই কিন্তু এই লো ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু রিকভারি হতে পারে। সেন্ট্রাল অক্সিজেন যদি সাপ্লাই নাও থেকে থাকে, অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমেও কিন্তু 10 লিটারের থেকে 15 লিটার পর্যন্ত মানুষকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়ার সুযোগ এই কিন্তু আমরা নিতে পারি। এবং সেজন্যই আমাদের সরকারের তরফ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে সারা দেশব্যাপী 1459টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হয়েছে। আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, সেখানে যেসব ডাক্তাররা কাজ করছেন এবং স্বাস্থ্যসেবা নিয়োজিত আছেন, তারা আমাদের এসব রোগীদের ক্ষেত্রে যারা অক্সিজেনের প্রয়োজন পড়ছে তাদের ক্ষেত্রে লো ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেমকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, কোনো রোগী হাইপক্সিয়া নিয়ে অথবা অক্সিজেন স্যাচুরেশন কম নিয়ে উপস্থিত হলেই তাকে প্রথমেই হাই ফ্লো নেজাল ক্যানুলা দিতে হবে এমন কোনো রিকমেন্ডেশন কোথাও নেই। বলা আছে অক্সিজেনকে গ্রেডেড ওয়েতে সাপ্লাই দেওয়ার জন্য। আমরা আমাদের যে অক্সিজেন সেন্ট্রাল সাপ্লাই আছে অথবা সিলিন্ডারের মাধ্যমে অথবা অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে ধীরে ধীরে আমরা অক্সিজেন বাড়াতে থাকতে পারি। প্রথমেই আমরা যদি তাকে অনেক বেশি পরিমাণ অক্সিজেন দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তাদেরকে গ্রেডেড ওয়েতে অক্সিজেন উঠে নিয়ে আসা এবং নামিয়ে নিয়ে আসাটা সমস্যা হতে পারে। তাই শুরুতে আমরা নেজাল ফ্লো ক্যানুলার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যেখানে 1 থেকে 5 লিটার পর্যন্ত আপনি দিতে পারবেন। যদি তারপরেও তাদের অক্সিজেনের স্যাচুরেশন কারণ 90-এর নিচে একেবারে চলে আসে, সেই ক্ষেত্রে আসলে অক্সিজেন কনসেন্ট্রেশনের মাধ্যমে বাড়াতে হবে। 2 থেকে 6 লিটার আমরা ফেস মাস্কের মাধ্যমে দিতে পারবো এবং 10 লিটারের পরবর্তী সময় যদি হয় তাহলে নন রিব্রিদার মাস্ক এবং রিজার্ভার ব্যাগের মাধ্যমে 10 থেকে 15 লিটার পর্যন্ত আপনি দিতে পারবেন। খেয়াল করতে হবে অক্সিজেনের মাত্রা সবসময় 96, 97, 98, 99 প্রয়োজন নেই। 90-এর উপরে থাকতে পারলেই এইসব রোগীগুলো যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন তাদের হাইপক্সিয়া কারেকশন হয়ে আছে বলে ধরে নিতে হবে। 90-এর নিচে নামলে আসলে তখন চিন্তা করবেন আমরা কি আসলে অক্সিজেনের মাত্রা বাড়াবো কিনা অথবা লো থেকে হাই ফ্লো যাবে কিনা। এই জন্য অনেকগুলো রোগীরই দেখবেন হাই ফ্লো নেজাল ক্যানুলার প্রয়োজন পড়বে না। তাও যদি প্রয়োজন হয়েও পড়ে, আমাদের সমস্ত ক্ষেত্রে সরকারের তরফ থেকে প্রায় 1585টি হাই ফ্লো নেজাল ক্যানুলা সাপ্লাই দেওয়া আছে, সে সহযোগিতা ওনারা পাবেন। সিলিন্ডারের সংখ্যা আমরা বৃদ্ধি করেছি, প্রায় 23,089টি সিলিন্ডার এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে। আপনারা খেয়াল করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে খুলনা, যশোর থেকে শুরু করে রাজশাহীতে রোগীর মাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে। সেই জন্য একটি মেডিকেল টিম বর্তমানে সেন্ট্রাল থেকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন, যারা এই অবস্থানগুলোকে দেখছেন এবং আর কিভাবে মানুষগুলোকে সার্ভিস দেওয়া যায়, হাসপাতালের ব্যবস্থাপনা এবং আইসোলেশন সেন্টারকে কিভাবে আরো উন্নয়ন সার্ভিস দেওয়া যায়, সেজন্য তারা নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের ল্যাব সার্ভিস আপনারা জানেন গত কিছুদিন থেকে আমরা চেষ্টা করছি এটাকে আরো উন্নয়ন পর্যায়ে নিয়ে আসতে, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে। আপনারা জানেন সরকারি পরীক্ষাগারে প্রায় 334টি এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা আছে। আরটিপিসিআর এর সংখ্যা সরকারি পরীক্ষাগারে আছে 53টি, বেসরকারি পরীক্ষাগারে আছে প্রায় 78টি, মোট 131টি। এটা ছাড়া বিভিন্ন স্থানগুলোতে আমরা কিন্তু জিন এক্সপার্টও সহযোগিতা করছি প্রায় 44টি। তার মানে আমরা এখন সারা বাংলাদেশে প্রায় 509টি ল্যাব সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এটি 5 জুন পর্যন্ত 2021-এর রিপোর্ট। গত 24 ঘন্টায় অর্থাৎ 5ই জুন পর্যন্ত আপনারা সবাই জানেন যে 12,766টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা পরীক্ষা অ্যান্টিজেন টেস্ট সহ ছিল 13,115। এবং আমরা যদি একেবারে প্রথম থেকেই হিসাব করতে থাকি 8ই মার্চ 2020 থেকে অদ্যাবধি আমাদের প্রায় 60,34,260টি টেস্ট করা হয়েছে, যার সরকারি ব্যবস্থাপনা ছিল 44 লক্ষ এবং বেসরকারি ব্যবস্থাপনা ছিল 16 লক্ষ। আমি বলবো যেসব প্রান্তিক জায়গাতে, বর্ডার জায়গাতে যেখান থেকে মানুষ আসা যাওয়া করছেন এবং সেখানে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সহ রোগ পর্যায় অনেক বেড়ে যাচ্ছে, সেসব স্থানগুলোতে যে কোনো লক্ষণ সমস্যা আসলেই অ্যান্টিজেন টেস্টটাকে ব্যবস্থা অত্যন্ত সহজ হতে পারেন যাতে করা হয় এবং সমস্ত ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা আছেন এই টেস্টটা যেন তারা করতে থাকেন। তার কারণ 1 ঘন্টার মধ্যে আপনারা আসলে তাদেরকে তাদের রিপোর্টটা জানাতে পারবেন এবং তৎসংলগ্ন আইসোলেশন বলেন অথবা অন্যান্য যেসব ব্যবস্থা বলেন সেগুলো করা যেতে পারে। গত 24 ঘন্টায় 5ই জুন পর্যন্ত আপনারা জানেন 1447টি রোগ আমরা শনাক্ত করতে পেরেছিলাম
আমাদের বাংলাদেশে 5ই জুন 2021 পর্যন্ত প্রায় 8,09,314 জন পেশেন্ট রোগ আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে এর ভিতরে প্রায় 7,49,425 জন অদ্যাবধি সুস্থ হয়ে গেছে। গত 24 ঘন্টার যদি আমরা হিসাব করে থেকে 5ই জুন পর্যন্ত 1,667 জন মানুষ কিন্তু এর মধ্যে সুস্থ হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মৃত্যু গত কিছুদিন থেকে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে। 5ই জুন 2021 সালেও 24 ঘন্টার মধ্যে মৃত্যু ছিল প্রায় 43 জন, এবং এই 43 জনের একটা বিরাট অংশ কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ এবং তার পার্শ্ববর্তী যেসব প্রান্তিক জায়গা আছে সেখানে রয়েছে। অদ্যাবধি আমাদের সারা বাংলাদেশে যদি আমরা হিসাব করি, আমরা প্রায় 12,801 জন মানুষকে আমরা আমাদের কাছ থেকে হারিয়েছি। আমাদের একটা বিষয় ছিল গত 7 দিনের মধ্যে আমাদের পার্সেন্টেজ পজিটিভ রেট অথবা টেস্ট পজিটিভ রেট কেমন। দুঃখজনক হলেও সেটা বেড়ে পেয়েছে। আমরা কিন্তু প্রায় 6 থেকে 7% মতো নিচে নেমে আসছিলাম, কিন্তু সেটা ক্রমাগত আস্তে আস্তে 7 থেকে 8, 8 থেকে 9 হয়ে আছে। গত 24 ঘন্টায় 5ই জুনে আমরা প্রায় 11.03% পজিটিভ টেস্ট দেখতে পেলাম। যদিও আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের প্রায় 92% মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুর হার যদি আপনি গত 1 মাসে খেয়াল করেন, অল্প সংখ্যক হয়ে ওটা বৃদ্ধি পেয়ে এখন বর্তমানে 1.58% আছে। তাহলে একেবারে গত 30শে মে থেকে যদি আমরা হিসেব করতে থাকি, আমাদের পার্সেন্টেজ পজিটিভ রেট কিন্তু উঠানামা করছে। কোনোদিন হয়তো 10, কোনোদিন 9, কোনোদিন 9.410 এবং আজকে 11.03 5ই জুন পর্যন্ত। তাহলে আমরা আসলে ওই পর্যায়ে নেই যেখানে আমরা বলতে পারছি আমাদের ট্রান্সমিশনটা স্টেবল। এখন পর্যন্ত আমাদের ট্রান্সমিশনটা আনস্টেবল হয়ে গেছে, অর্থাৎ 5%-এর উপর যদি আমরা থেকেই থাকি, আমরা কখনোই আসলে স্বস্তিতে বলতে পারবো না যে আমরা স্টেবিলিটির দিকে যাচ্ছি কিনা। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনারা এবং এই মে মাস পর্যন্ত যদি আমরা 2021 সালের চিত্রটা দেখতে পাই, তাহলে এপ্রিল মাসের ভয়াবহতা আমরা ট্যাকেল করতে পেরেছি। কিন্তু এই জুন মাস যখন শুরু হয়েছে, আজকে দেখেন মাত্র 6 দিন, এর মধ্যে কিন্তু আমরা প্রায় 8,774 জন রোগী পেয়ে গেছি। তাহলে এই মাসটি গত মাসের মতো স্বস্তি করে যাবে বলে মনে হচ্ছে না। গত মাসে আমরা প্রায় 50,000 কেস গোটা 30 দিন আমরা দেখেছি, যার 10,000 কেস মাত্র 6 দিনে আমরা দেখতে পেলাম। আমরা আমাদের যেসব রোগীরা আছেন সরকারি এবং বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যার, এই তথ্যগুলো আপনাদের সঙ্গে সবসময় মাঝে মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা যেটা বলার চেষ্টা করছি যে আমাদের মোট শয্যা সংখ্যা প্রায় 5,159। সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠান যদি আমরা ঢাকা মহানগরীতে চিন্তা করি, এই ঢাকা মহানগরীর মধ্যে কিন্তু অসংখ্য বেড এখনো খালি আছে, প্রায় 4,199। কারণ এই সেন্ট্রাল হাসপাতালগুলোতে কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে অথবা বর্ডার জায়গায় যেসব সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার ছায়া এখন এসে পৌঁছেনি। কিন্তু বর্ডার জায়গাতে অথবা প্রান্তিক জায়গাগুলোতে যদি সংক্রমণের মাত্রা বাড়তেই থাকে, তাহলে কিন্তু এই কেন্দ্রে অথবা সেন্ট্রাল জায়গাতেও ধীরে ধীরে কিন্তু খালি শয্যা কমে যাবে। আইসিইউ যে কোভিড ডেডিকেটেড আইসিইউ আমাদের আছে ঢাকা মহানগরীতে, সেখানেও কিন্তু প্রায় 631টি বেড খালি আছে ঢাকায়। আমরা 835টি হাই ফ্লো নেজাল ক্যানোলা সহ আইসিইউ সমসজ্জ বেড খালি রেখেছি। অক্সিজেন কনসেন্ট্রেটর সংখ্যাও কিন্তু 311 এখানে আছে। কিন্তু সারা দেশব্যাপী যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে কিন্তু শয্যার সংখ্যা আমাদের প্রায় 11,931। এর মধ্যে 2,632টি বেডে মানুষজন কিন্তু ভর্তি আছেন, 9,000-এর উপর বেড কিন্তু এখনো খালি আছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কয়েকটি মাত্র উপজেলা এবং জেলা যেখানটাতে অসংখ্য রোগী চলে যাচ্ছেন, এবং সেসব স্থানগুলোতে কিছুটা সংকুলন সমস্যা হতে পারে। সারা বাংলাদেশে আমরা 1,124টি আইসিইউর মতো সংখ্যা বের করতে পেরেছি, যার মধ্যে এখনো প্রায় 790টি খালি। তাহলে যেসব স্থানগুলোতে খালি আছে সেসব স্থানগুলোতে রোগীগুলোকে যদি আমরা সঠিকভাবে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের রোগীগুলোর জন্য অনেক বেশি উপকার হবে বলে আমরা মনে করি। আপনারা ভ্যাকসিন নিয়ে সকলেই অবগত আছেন, আমরা সকলেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত আছি। এই প্রসঙ্গে বলি যে আমাদের প্রায় 58,20,015 জন মানুষ প্রথম ডোজ অফ কোভিড ভ্যাকসিন নিয়েছেন, যেটি 27 তারিখ থেকে শুরু হয়েছিল। আমাদের দ্বিতীয় ডোজের সংখ্যাও কিন্তু একেবারে কম নয়, প্রায় 42,03,136 জন মানুষকে আমরা দ্বিতীয় ডোজও দিতে সক্ষম হয়েছি, যেটি 8/4/2021 থেকে হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডের চিত্র। কিন্তু পাশাপাশি আপনারা খেয়াল করেছেন সাইনোফার্ম আমাদেরকে যে উপহার স্বরূপ তাদের টিকাটা দিয়েছিল, সেখান থেকে আমরা 25 তারিখ থেকে প্রায় 2,162 জনকে প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছি। আপনারা সকলেই জানেন যে সাইনোফার্মের এই উপহার টিকাটি আমাদের মেডিকেল যেসব স্টুডেন্ট, নার্সিং যেসব স্টুডেন্ট আছে এবং আমাদের বাংলাদেশে যারা চীনের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন তাদের জন্য নিবেদিত করা হয়েছে।
এছাড়াও আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছি, সিনোফার্ম কিন্তু একই সঙ্গে আরো 6 লক্ষ টিকা উপহার স্বরূপ বাংলাদেশকে দেবে, এবং সেটিও নিয়েও আমাদের কিছু প্ল্যান আছে যে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, যাদের পরীক্ষা সমাগত অথবা যাদের পরীক্ষা দেওয়ার পরবর্তী সময় ওনারা কার্যক্রমে জয়েন করবেন, তাদের জন্য এই টিকাটি বরাদ্দকরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও সাইনোফার্মের সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে, যেখানে আমরা হয়তো আরো অসংখ্য টিকা আমাদের বাংলাদেশের জন্য কিনতে সক্ষম হব, প্রায় 1.5 কোটি পরিমাণ। এছাড়া আপনারা জানেন চীনের আরেকটি কোম্পানি আছে, এটার নাম হলো সাইনোভ্যাক। এই সাইনোভ্যাকের টিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভেরি রিসেন্টলি ইমার্জেন্সি ইউজ অফ অথরাইজেশন দিয়েছে। আপনাদের সকলের সুবিধার্থে জানাতে চাচ্ছি, আজকে বাংলাদেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই চীনের সাইনোভ্যাক টিকাটি বাংলাদেশেও ব্যবহার করার জন্য ইমার্জেন্সি ইউজ অফ অথরাইজেশন দিয়েছে। আশা করা যায় এই টিকার আমাদের যে নিয়ে প্রদান, সেটিও আমরা তাদের সঙ্গে আলোচনা করে শীঘ্রই শুরু করতে পারবো। দেশের সকল জনগোষ্ঠীকে কোভিড-19 টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে কিন্তু সরকার বদ্ধপরিকর, এবং সেটি বাজেটের পরিকল্পনায় আমরা সুস্পষ্টভাবে দেখতে পেলাম। এ নিয়ে কিন্তু সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সিনোফার্মের টিকা ইতিমধ্যে আমাদের এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমরা সুখবর দিতে পারছি সাইনোভ্যাকের ব্যাপারেও। এটা ছাড়াও ফাইজারের কিছু টিকা আপনারা জানেন 1,06,000, সেটিও বাংলাদেশে চলে এসেছে। এই টিকাটি অত্যন্ত আমি বলবো যে সেন্সিটিভ একটি টিকা। -70 থেকে শুরু করে এটা রাখতে হয়। এত হিমায়িত অংশ রাখার জন্য বর্তমানে এটা আমাদের সেন্ট্রাল যে হিমালয় গার আছে তেজগাঁওতে, সেখানে রাখা হয়েছে। যেহেতু এই টিকা প্রদান করার জন্য -70 ফ্রিজার প্রয়োজন হয়, এই টিকাটি প্রদান করার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এমন সব স্থানে টিকাটা দেওয়া হবে, যেমন ঢাকা অথবা যেসব স্থানগুলোতে -70 ফ্রিজার রাখার ব্যবস্থা হবে, এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে সেটি দেওয়া যাবে। পরবর্তীতে এই টিকাটি কাকে কোন স্থানে কাদেরকে দেওয়া হবে সেটা আপনারা সকলে জানতে পাবেন, কিন্তু প্রান্তিক পর্যায়ে এই ফাইজারের টিকাটা দেওয়াটা সম্ভবপর হবে বলে আমরা মনে করি না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা একটি জিনিস বলতে চাই যে টিকা গ্রহণ করার জন্য এবং নেওয়ার জন্য বাংলাদেশ সরকার থেকে সমস্ত ধরনের চেষ্টাগুলো কিন্তু বিদ্যমান আছে। আপনারা সম্প্রতি জানবেন মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু টিকা আমাদের এশিয়ার রিজনটাকে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে। এখানে টিকার সংখ্যাটা প্রায় 70 লক্ষ। এই 70 লক্ষের মধ্যে বাংলাদেশ হয়তো বেশ কিছু টিকা পেয়ে যেতে পারে। আপনারা সকলে অবগত আছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বেশ কিছু মানুষ, প্রায় 14 লক্ষের মতো, এখনো দ্বিতীয় ডোজের পরে তাদের টিকাটি এখনো পাননি। এই 14 লক্ষ মানুষকে আমরা যদি এই টিকাটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়ে যাই, তাহলে হয়তো সেই টিকা দেওয়াটাও আমাদের পক্ষে সম্ভবপর হবে। তাই আমি বলবো বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমাদের আছে। তাছাড়াও আপনারা জানেন রাশিয়া থেকে যে ভেক্টর ভ্যাকসিন, সেটিও কিন্তু আমাদের একটা আলোচনার মধ্যে আছে। এইসব সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আশা করছি টিকা নিয়ে আমাদের নিরাশ হওয়া তেমন কিছু থাকবে না। সকলকে হয়তো ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলের সঙ্গে বলেছেন যে বাংলাদেশ কিন্তু শুধু টিকায় অন্যদের উপর নির্ভরশীল থাকতে চায় না, আমরা নিজেরাও কিন্তু টিকা তৈরি করতে চাই। এই প্রসঙ্গে বেশ কিছু কাজ ইতিমধ্যে সরকারের তরফ থেকে নেওয়ার চেষ্টা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরে নিয়ে কাজ করে যাচ্ছে। কোনো না কোনো সময় আমরা আপনাদের সম্মুখে এই টিকার পরিকল্পনা আমাদের বাংলাদেশে কি তৈরি করা হবে তা নিয়ে আলোচনায় আসতে পারবো। সম্মানিত সহকর্মী, আপনারা জানেন যে গত 5ই জুন থেকে দেশব্যাপী জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হয়েছে এবং আগামী 19শে জুন পর্যন্ত তা চলতে থাকবে। এই ভিটামিন A+ ক্যাম্পেইন এই 5 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে একটা নীল ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য যে শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি এবং শিশুর দৃষ্টিশক্তির জন্য এই ভিটামিন A অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহকর্মীবৃন্দ, সাপের যেসব দংশন হচ্ছে অথবা সর্পদংশন, এই বিষয় নিয়ে দু একটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বর্ষাকালে আমাদের বন্যার সময় একই রকম ভাবে সর্পদংশনের মাত্রা বেড়ে যায়, এবং কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি রোগীর সংখ্যা বেশ বেড়ে গেছে, এবং যদি এই রোগীগুলোকে সঠিক সময়ে অ্যান্টি স্নেক ভেনম না দেওয়া হয়, অনেক রোগী কিন্তু মারা যেতে পারে। আমরা কিন্তু সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে যেটা করেছি, বাংলাদেশের সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিমান্ড চেয়েছি, এবং ডিমান্ড না দিলেও তাদের কাছ থেকে অ্যান্টিভেনম গুলোকে আমরা সরবরাহ করে দিয়েছি। যদি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স এখন পর্যন্ত কোনো অ্যান্টিভেনম না পেয়ে থাকেন,
যদি কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল এখন পর্যন্ত কোনো অ্যান্টিভেনম না পেয়ে থাকেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বরাবর এখনই যোগাযোগ করার জন্য বলছি। আমরা অতি সত্বর সেটি দিব। আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে। গ্রামাঞ্চলে যেসব সর্প দংশন হয় সেগুলোর চিকিৎসাগুলো যদি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের মাধ্যমে দ্রুত গতিতে দিতে পারি, তাহলে অবশ্যই মৃত্যু কমানো সম্ভব। গত এক সপ্তাহের মধ্যে আমরা দেখেছি যে আমাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীকে অ্যান্টিভেনম দিয়ে সম্পূর্ণ সুস্থ করে ফেলা হচ্ছে। অত্যন্ত মুমূর্ষু অবস্থায় উনি গিয়েছিলেন। শরীয়তপুরের নড়িয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দিয়ে গত পরশু দিনে আমরা দেখেছি একজন রোগীকে সম্পূর্ণ রকম সুস্থ করে ফেলতে। অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা রংপুরে গত এক সপ্তাহ আগে অবজার্ভ করলাম যে শুধুমাত্র ওঝার কাছে গিয়ে তিনজন ওঝার কাছে সময় ক্ষেপণ করে একজন মানুষ হাসপাতালে আসার আগেই প্রতিমধ্যে রাস্তায় মারা গিয়েছিলেন। তরুণ সে বয়সটির মাত্র 20 বছরের একটা ছেলে, যিনি কৃষিকাজে নিয়োজিত থাকেন। আমি শুধু এটি বলতে চাচ্ছি যে বর্তমানে সর্বদর্শনের অত্যন্ত সায়েন্টিফিক চিকিৎসা আছে, আধুনিক ব্যবস্থা আছে। তাদেরকে ওঝা, কোন রকম বৈদ্য অথবা ঝাড়ফুঁকে সহযোগিতা করে সময় ব্যয় করলে এই রোগীদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা দ্রুতগতিতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে, আমাদের ডাক্তাররা আছেন এবং সকল রকম সমস্ত ব্যবস্থাগুলো সেখানে রাখা হয়েছে। একটা টিমে তারা কাজ করবে। এটা ছাড়া আমাদের যারা ডাক্তার আছেন, প্যারামেডিক্স এবং নার্স আছেন, তাদের জন্য এই অ্যান্টিভেনম দেওয়ার জন্য এবং স্বাস্থ্য এবং সর্প দংশনের চিকিৎসার জন্য যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের উপর ভিত্তি করে আমরা কিন্তু ইতিমধ্যে কতগুলো ট্রেনিং মডিউল ডেভেলপ করেছি এবং সারা বাংলাদেশ ব্যাপী অচিরেই আমরা কিন্তু তাদেরকে ট্রেনিং দেবো। সারা বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স সকলকেই এই ট্রেনিং এর আওতাধীনে নিয়ে আসা হবে। আপনারা সকলে অবগত আছেন বর্তমান সময়ে বেশ কিছু বজ্রপাতের আমাদের মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত একটি আকস্মিক ঘটনা, যেটি প্রিভেনশন করা অত্যন্ত কঠিন এবং যদি হয়ে যায় তাহলে অনেকের মৃত্যু হতে পারে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে বাংলাদেশে বজ্রপাত কিন্তু এপ্রিল থেকে শুরু করে মে এবং ম্যাক্সিমাম জুন পর্যন্ত থাকে। তাহলে বর্তমান সময়টাতে বেশ কিছু বজ্রপাত আমাদের হতে পারে। খেয়াল করতে হবে এই যে বজ্র ঝড় সাধারণত এটা 30 থেকে 35 মিনিট ব্যাপী স্থায়ী হয়। এই সময়টুকু আপনারা যারা যারা আছেন তারা প্লিজ ঘরে অবস্থান করবেন। অতি জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতেই হয় তাহলে শুধুমাত্র রাবারের জুতো পরে আপনারা বাইরে যাবেন। এই রাবারের জুতো হয়তো আপনাকে বজ্র ঝড় অথবা বজ্রপাত থেকে রক্ষা দিতে পারে, অন্য জুতোগুলো কিন্তু আপনার জন্য রিস্কি হবে। বজ্রপাতের সময় ধান ক্ষেত অথবা খোলা মাঠে যদি আপনি থাকেন তাহলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়তে হবে। বজ্রপাতের যদি আশঙ্কা হয় যত দ্রুত সম্ভব দালানের ভেতরে অথবা কংক্রিটের ছাউনির নিচে গিয়ে আশ্রয় দেওয়া যেতে পারে। বিল্ডিং এর কোনো ছাদে চলে যাবেন অথবা উঁচু ভূমিতে যাওয়া কখনোই উচিত হবে না। বজ্রপাতের সময় কোন রকম খেলাধুলা থেকে যে কোনো শিশুকে বিরত রাখার চেষ্টা করতে হবে। ঘরের ভিতরেই নিরাপদে অবস্থান করতে হবে। কোনো খালি স্থানে উঁচু যদি গাছপালা থাকে, বৈদ্যুতিক খুঁটি অথবা তার থাকে, কোনো ধাতব পদার্থ অথবা ধাতব খুঁটি থাকে, অথবা মোবাইলের যদি কোনো টাওয়ার থাকে, তার কাছাকাছি আপনারা কেউ থাকবেন না। বজ্রপাতের সময় গাছের নিচে থাকাটা বিপজ্জনক। এক্ষেত্রে কিন্তু আপনার বজ্রের মাধ্যমে আপনার কিন্তু মৃত্যু ঘটনাও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়া, সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে কিন্তু অবস্থান করতে হবে। অনেকে আপনারা শহর এলাকায়ও দেখেছেন, গতকালকে আমরা দেখেছি ঢাকা শহরের মধ্যেও বজ্রপাতে মৃত্যু হয়েছে ধাতব পদার্থ থাকার কাছাকাছি থাকার কারণে 3 জনের। যদি কেউ গাড়ির ভিতরে অবস্থান করেন তাহলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখা যাবে না। এই বজ্রপাতের এইসব সমস্ত প্রিভেনশন পদ্ধতিগুলো অথবা বজ্রপাতের সময় করণীয় এগুলো আপনাদের সকল সঙ্গে জানানো হলো। আশা করছি আপনারা সকলে এটি সঠিকভাবে ফলো করার চেষ্টা করবেন। সুধীমণ্ডলী, আপনারা যারা যারা আছেন তাদের কাছ থেকে আমরা কিছু কিছু প্রশ্ন পাচ্ছি, সে একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সিনোভ্যাকের টিকার অনুমোদনের জন্য আবেদন করছে দেশীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভ্যাকসিনকোর মতো কি ইনসেপ্টাকে নিজেদের ব্যবস্থায় আনবে কিনা, এই টিকা কি পরিমাণ আনা হবে, কোথায় রাখা হবে এই টিকা, এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে। আমরা বলছি সিনোভ্যাকের যে টিকাটা, এই সিনোভ্যাকের টিকাটার সঙ্গে মাত্র আমাদের ডিজিডি এর অ্যাপ্রুভাল হয়েছে অথবা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে। এখন সেটিকে কিভাবে আনা হবে, কোথায় রাখা হবে এবং সেটি কোন কোন এজেন্টের মাধ্যমে দেওয়া হবে, এটি আলোচনার বিষয়। তারপরেই আমরা এটা আপনাদের সকলকে জানাতে পারবো।
অনেকে কিছু বিষয়টা নিয়ে জটিলতা তৈরি করেছেন। একটা হচ্ছে সিনোফার্মের টিকা নেওয়ার ক্ষেত্রে চীনের সঙ্গে যে জটিলতা, এটা নিয়ে অনেকে কনসার্ন আছেন। আমি বলবো দেখুন, এই বিষয়ে কিন্তু সরকারের উচ্চ মহল থেকে কাজ করা হচ্ছে। আমরা চাই চীন এবং বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক, এবং তারা কিন্তু আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে প্রথম থেকেই পজিটিভ, এবং বাংলাদেশের সরকারের তরফ থেকে সকল সময় আমরা পজিটিভ। আমরা চাই এই টিকাটাই যেভাবে চীন থেকে সিনোফার্ম বলেন, সিনোভ্যাক বলেন, যত সম্ভব টিকা আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমরা অ্যাভেলেবল করতে পারি কিনা, এই বিষয়ে সরকার কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যত বেশি মানুষকে আমরা টিকার আওতাধীনে নিয়ে আসতে পারবো, ততই আমাদের দেশের মানুষরা এই কোভিড-19 মহামারী অথবা অতিমারি থেকে ধীরে ধীরে নিজেদেরকে রক্ষা করে নিয়ে আসতে পারবে বলে আমরা মনে করি। একটা প্রশ্ন ছিল যে সীমান্তবর্তী এবং দক্ষিণে যে জেলাগুলোতে সংক্রমণ অনেক বেশি হচ্ছে, সেখানে সিট আসলে কতটা বাড়ানো হয়েছে। আমি বলবো চাঁপাইনবাবগঞ্জে বলা হয়েছে যে যেখানে ইমার্জেন্সি ছাড়া কোন রকম রোগী যেন এখন বর্তমানে ভর্তি করানো হয়, দরকার হলে পুরো হাসপাতাল যেটা উপজেলা আছে সেটিকেই কিন্তু পুরো কোভিড-19 হাসপাতালে রূপান্তরিত করা হবে। এছাড়া সীমান্তবর্তী যেসব জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেসব জায়গায় নির্দেশনামা স্বাস্থ্য অধিদপ্তরকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো রোগী বর্তমানে যেন স্থানগুলোতে না থাকে। সেক্ষেত্রে তারা তাদের এই যে বেডগুলো আছে কোভিড-19 জন্য, সেই ডেডিকেটেড বেডের সংখ্যা বাড়াতে পারবেন। অনেকে জানতে চাচ্ছেন কি পরিমাণ আইসিইউ বেড খালি আছে। এটি কিন্তু আমাদের এমআইএস এর, আপনারা যে কোনো হাসপাতাল সেকশন ডেডিকেটেড হাসপাতালে এখানে খোঁজ দিলে আসলে জানতে পারবেন। আমরা সকলে অবগত আছি যে আমাদের ওই স্থানগুলোতে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা সকলেই কিন্তু এই বিষয়টা নিয়ে শঙ্কিত আছি। কিন্তু আমি আবারও বলি, যেসব রোগীগুলো শ্বাসকষ্ট শুরু হচ্ছে, অথবা তাদের বুকে ব্যথা বেড়ে যাচ্ছে, অথবা কোনো কারণে তারা অত্যন্ত দুর্বলতা ফিল করছেন, তারা যেন হাসপাতালে ভর্তি হন। সকলেই যেন রোগী হাসপাতালে না যান। হাসপাতালে যাওয়ার পর তাদের ক্ষেত্রে মূল চিকিৎসাটা হবে কিন্তু লো ফ্লো অক্সিজেন ডেলিভারি সিস্টেম। তার মাধ্যমে কিন্তু আমরা অসংখ্য মানুষকে বাঁচিয়ে ফেলতে পারবো। সুতরাং পদক্ষেপ আমাদের বাড়াতে হতে পারে, সেটা কোন একটা রোগীর অবস্থান দেখে দেখে। আমি বলবো আমাদের এই যে এসকেলেটিং ওয়েতে অক্সিজেন দেওয়া অথবা গ্রেডেড ওয়েতে অক্সিজেন দেওয়া, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, মানুষের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে কিন্তু এই যে সিচুয়েশনটা বর্তমানে তৈরি হয়েছে সেটি আমরা ট্যাকল দিতে পারবো। পরিশেষে একটি কথার মাধ্যমে শেষ করতে হবে, আমি আবারও বলি, আমরা অসংখ্য মানুষকে এখনো ভ্যাকসিনেট করতে পারিনি, কিন্তু আমাদের কাছে কিন্তু ভ্যাকসিন আছে প্রত্যেকের কাছে, সেটি হলো মাস্ক। এই মাস্ককে যদি আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করি, আমরা যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, আমাদের চারদিকের এনভায়রনমেন্ট যদি আমরা ভালো রাখি, এবং আমরা যদি আমাদের হাতটাকে বারে বারে ধুই, তাহলে কিন্তু আমাদের আর চিন্তার বিষয় বেশি থাকবে না। সংক্রমণের মাত্রা যদি কমে আসে, আমাদের রোগ কমে যাবে। যদি সংক্রমণের মাত্রা কমে আসে, হাসপাতালে রোগীর ভর্তিটা কমে যাবে। হাসপাতালে রোগীর ভর্তি কমে গেলে সিরিয়াস রোগীর সংখ্যা কমে যাবে। সিরিয়াস রোগীর সংখ্যা যদি কমে যায়, মৃত্যু কমে যাবে। আমরা সকলেই, সবাই যে জায়গায় আছি, আমাদের স্বাস্থ্যবিধি যদি আমরা মানতে পারি, তাহলেই কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন সকলে স্বাস্থ্যবিধি মানি, ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।